কোষ বিভাজন কি? কোষ বিভাজন আমাদের টোটাল কোষ বিভাজন তিন রকম প্রকারের হয়। কি? একটা মাইটোসিস, একটা মাইটোসিস, আর একটা মিয়োসিস। এবার কথা হচ্ছে অ্যামাইটোসিস যেটা হয় সেটা আমাদের দেহে হয় না, আমাদের দেহে হয় না, সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর মানে মাইক্রোস্কোপ যেসব আছে যেমন ব্যাকটেরিয়া, প্রোক্যারিওটিক কোষ যাদের আছে, যাদের প্রোক্যারিওটিক কোষ না ওইসব কোষে তোমার হচ্ছে বেশি অ্যামাইটোসিস প্রক্রিয়া হয়, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের দেহে অ্যামাইটোসিস হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজন কিছুই না, একটা বড় মাত্রার কোষ, কোষটাতে আস্তে আস্তে সংকুচন হওয়া আরম্ভ হয়, মানে এরকম টাইপের দেখতে হবে মাঝখান থেকে, মানে বিশুভ অঞ্চল, কোষের বিশুভ অঞ্চল মানে এইটাকে বলে মিডল বলা বলে, মিডল বলা না কোষটা সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে এক সময় দুটো কোষে ভাগ হয়, ডিভাইড হয়। নরমালি আপনার এইটা কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝঞ্ঝাট নেই, নরমাল একটা কোষ হলো, কোষ মাঝখান থেকে সংকুচিত হওয়ার পরে টুক করে দুটো ভাগে ভাগ হয়ে যায়, পাঁচটা এরকম ছিল, আবার এরকম সাইড থেকে এরকম হলো, ছোট হয়ে টুক করে দুটো ভাগ হয়ে যায়। এই প্রসেসটাকে মাইটোসিস, অ্যামাইটোসিস বলে। মাইটোসিস না, অ্যামাইটোসিস। এটা হচ্ছে সবচেয়ে সহজ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে এটা, অ্যামাইটোসিস। আর সেটা আমাদের দেহে হয়। যত নিম্ন শ্রেণীর জীব, ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, তোমার কিছু শৈবালেরও হয়, হ্যাঁ, কিছু এদের আর কি, মানে সব বিভিন্ন প্রোক্যারিওটিক কোষ যারা এ করে তাদের ক্ষেত্রে এগুলো হয়। হলো সবচেয়ে, যেমন ধরো অ্যামিবা একটা কোষী জীব, অ্যামিবা, ওর দেহে কি হতে পারে তোমার কি মনে হয়? অ্যামাইটোসিস, ভাষা দেখতে তো কেটে যায়, আর কিছু না, এখানে কোনো এর কোনো মানে সায়েন্স নেই এর পেছনে, নরমাল ছোট হলো মাঝখান থেকে কেটে গেল। এইবার কথা হচ্ছে অ্যামাইটোসিস তো আমাদের মাথা ঘামাতে হবে না, আমাদের দেহে যেটা হয় সেটা আছে তোমার মাইটোসিস। আর যত উন্নত মানের জীব আছে ইন্দুরে কি হবে? মাইটোসিস, সব মাইটোসিস, ওগুলো সব মাইটোসিস, কিন্তু ইন্দুর ছোটবেলায় ভাবিস না যে মাইটোসিস। অ্যামাইটোসিস শুধু তাদেরই হবে যারা নিম্ন শ্রেণীর জীব বা ওই 17S রাইবোজোম থাকে, অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক কোষ যাদের থাকে তাহলে। আর মাইটোসিস থাকে না, মাইটোসিস যত উন্নত মানের ইউক্যারিওটিক কোষ আছে যাদের সবার, আর উন্নত মানের যত জীব আছে সবার ক্ষেত্রে হচ্ছে তোমার এই হবে ইয়ে, কারণ এর ভেতর কি কথা বলবো, আমাদের কোষের ভেতরে কত কিছু আছে, রাইবোজোম, নিউক্লিয়াস, সরি কি বলে এটাকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যালো মোটো আর যেটাতে কমবে সেটা এবার কথা হচ্ছে প্রোক্যারিওটিক কোষে কিছু থাকে না, শুধু নিউক্লিয়াসও থাকে না ওদের। প্রোক্যারিওটিক কোষে থাকে, প্রোক্যারিওটিক কিছু থাকে, শুধু একটা মাইটোকন্ড্রিয়া থাকে, তাও মাইটোকন্ড্রিয়া কোনো সময় থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকলে তো নিজে শক্তি উৎপাদন করেই নিত। থাকে কি নিউক্লিয়াসও থাকে, যেটা সেটা খোলা অবস্থায় থাকে, তো কিছু থাকে তার জন্য টুক করে দুভাগে ভাগ হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু এখানে এত কোষীয় অঙ্গাণু আছে, এদের যদি আমি দুভাগে ভাগ করে দেবো বলি, কিছু কোষে ওগুলো চলে যাবে, কিছু কোষে এগুলো চলে আসবে। আমরা মাইটোকন্ড্রিয়া মানে কিছু মাইটোকন্ড্রিয়া ওখানে চলে যাবে, কিছু মাইটোকন্ড্রিয়া এদিকে চলে আসবে, বেশিরভাগ ওদিকে চলে যাবে। ধরো রাইবোজোম আছে, রাইবোজোম কিছু, তাহলে মুশকিল হয়ে যাবে, এমন নয় যে সমান সমান ভাগ হবে। আমি একটা কোষ থেকে আবার একটা কোষ তৈরি করবো, যদি সমান সমান ভাগই না হলো তাহলে আমাদের প্রবলেম কি? এগুলোতে কিছু যায় আসে, এগুলোতে বহুত যায় আসে। তো তার জন্য মাইটোসিস প্রক্রিয়া একটা, মাইটোসিস বলে বলি আবার ভালো, মাইটোসিস প্রক্রিয়া আমি যেমন মনে করি একটা কোষ, ঠিক বড় বড় কোষ, এর ভেতর নিউক্লিয়াস আছে, রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ঠিক আছে, গোলজি বডি আছে, লাইসোজোম আছে। কিন্তু লাইসোজোম প্রাণীতে থাকে, উদ্ভিদে থাকে না। আর তো অনেক কিছু আছে, অনেক অঙ্গাণু আছে, পাশাপাশি যেটা আছে সব অঙ্গ আছে। এর কথা হচ্ছে আমাকে কথা বলো, এখানে হবে কি? এখানে প্রথম না, মনে করো কোষে না প্রথমে আমাদের কোষ বিভাজন যখন হবে, কোষের ভেতরকার না জল বেরিয়ে আসতে থাকে আস্তে আস্তে। কোষের ভেতরে অ্যাকচুয়ালি বলা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে, কারণ এখানে নিউক্লিয়াসের এই ভেতরে ডিএনএ ফিএনএ সব থাকে। এবার কথা হচ্ছে ডিএনএ ফিএনএ গুলো সব জালের আকারে ছড়িয়ে আছে। এবার ভাব, আমি ফার্স্টে আমাকে এই পুরো যখন আমি বিভাজন করব, আমি ফার্স্ট বিভাজন কিসে করব? ফার্স্ট বিভাজন সবচেয়ে
ডিফিকাল্ট যেটা সবচেয়ে বিভাজন করো তাকে আগে বিভাজন করো, এখানে সবচেয়ে ডিফিকাল্ট কি নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতরে থাকে। থার্মিউক্লিয়াস তো ওদেরকেই ডিভিশন করা সবচেয়ে মানে ওদেরকেই মানে আগে ভাগ করা উচিত, কারণ ওদেরকে আগে না ভাগ করতে পারলে মুশকিল হবে। তো ফার্স্ট নিউক্লিয়াসের বিভাজন শুরু। প্রথমে কোষে তো জল ছিল বা নিউক্লিয়াসের ভেতরে জল ছিল, সেই জলগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে। আর এবার তুই ভাব এখানে জাল হয়ে ছড়িয়েছিল ওই ডিএনএ আর যখন জল বেরিয়ে আসতে থাকে না পুরো গায়ে আসতে থাকে, সব মোটা হতে থাকে। এই যে ভেতরে এরকম থাকে এরকম হয়ে থাকে এরকম হয়ে থাকে। যখন এর ভেতরকার জল যখন শুষে নেবো না তখন এগুলো আস্তে 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 রেখা হতে হবে, রেখা দেখ বোঝা যাবে এরকম এরকম আছে। তার ফার্স্টে তো যে যেরকম জড়িয়েছিল এই একটা এরকম জড়িয়ে আছে জালের মধ্যে বোঝা যাচ্ছে না। তো প্রথম প্রথম স্টেপে কি হয়, প্রথম স্টেপে নিউক্লিয়াসের ভেতরকার জল বেরিয়ে আসতে থাকে এবং নিউক্লিয়াসের ভেতরকার ওই যে ক্রোমাটিন জালিকা যেটা আছে মানে যেটা তোমার যার ডিএনএ অ্যাকচুয়ালি ক্রোমাটিন জালিকা শক্ত হয়ে গেলে না ক্রোমোসোম তৈরি হয়। এই ক্রোমোসোম মানে শক্ত মানে জল যখন তুই আমার কথা বল, জল যখন আছে জলের ভেতরে যখন ডুবে আছে জালের মধ্যে ছড়িয়ে আছে, জল যখন টুক করে বেরিয়ে গেল আস্তে আস্তে ভিজিবল হতে শুরু করে, দেখতে শুরু করে হ্যাঁ বোঝা যাবে। তারপরে আস্তে 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 এগুলো আকার হলো। এবার এগুলো না আস্তে আস্তে এর পরে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বিভাজন শুরু হয় কিসের নিউক্লিয়াসে। এই সমস্ত স্টেপ যে এই যে জল বেরিয়ে আসা শুরু করে, তারপরে নিউক্লিয়াস বিভাজনের জন্য রেডি হতে থাকে, তারপরে ওর ভেতরকার ওই যে প্রসেসগুলো এই প্রসেসগুলো বলা হয় প্রথম স্টেপ যেটা সেটা ইন্টারফেজ। তো ইন্টারফেজ তোমরা শুধু এটুকু মাথায় রাখো বিভাজন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য যে প্রসেসগুলো দরকার, যেমন বিভাজন এখন শুরু হবেই এবারে। শুরু হওয়ার জন্য যেমন ধরো জল বেরিয়ে আসা, আচ্ছা এই ক্রোমাটিন জালিকাগুলো এক জায়গায় একত্রিত হওয়া, ভিজিবল হতে শুরু করা, এই সমস্ত জিনিসগুলো দেখা যায় কোথায় ইন্টারফেজ। এর পরে যে স্টেপটা আসছে তাকে বলে প্রোফেজ। আমি সবকটা ফেজ লিখে দিচ্ছি তাহলে তোরা মাথায় সেট করতে পারবে। ইন্টারফেজে অনেক ভাগ আছে, তো সেগুলো আমার জানা দরকার নেই। ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তাহলে এই আমার টোটাল 5টা। এখন কথা হচ্ছে এটা হলো 5টা। এবার ইন্টারফেজে তো বলে দিলাম এইসব মানে কোষ প্রস্তুত হচ্ছে বিভাজনের জন্য। প্রোফেজে হয় কি, প্রোফেজে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন শুরু হয়ে যায়। এবার কথা হচ্ছে প্রোফেজে আমি এই যে যে কি বলে ক্রোমোসোম গুলো সেগুলো না জুড়তে শুরু করে, মানে এই যে ক্রোমোসোম গুলো আছে ক্রোমোসোম তো একটা ছিল এরকম জুড়তে এরকম জুড়ে যায়, সব জুড়ে সব একদম ভিজিবল হয়ে যায়। কোষ তৈরি হয়ে যায়। কোষ তৈরি হয়ে যায়। কোথায় কোষ তৈরি হয়? জুড়ে তো কোষ তৈরি হয়ে যায়। ক্রোমোসোম জুড়ে গেলে কি কোষ তৈরি হবে? কোষ এটা পুরোটা এটা বিভিন্ন আমি এখন শুধু নিউক্লিয়াসই আছি, নিউক্লিয়াসে কোন কাণ্ড কারণ হচ্ছে আমি ইন্টারফেজে কি বললাম নিউক্লিয়াসে যে নিউক্লিয়াসের ভেতরে জল বেরিয়ে গেল আর সমস্ত কিছু না ফুলতে শুরু করে, সরি মোটা হতে শুরু করে, যেগুলো জ্বালা হয়েছে সেগুলো মোটা হতে শুরু করে, এগুলো ইন্টারফেজ হয়ে গেল। আমি প্রোফেজের কথা বলি। প্রোফেজে কি হয়, প্রোফেজে যে স্ট্র্যান্ড গুলো যেগুলো মোটা হয়ে গেছে না সেগুলো আস্তে 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 জুড়ে গিয়ে না, তুই আমার কথা বল ক্রোমোসোম যদি আমি না জুড়ে আমি বুঝবো কি করে, কারণ এটা তো আবার আলাদা হতে হবে। আমার কথা বলছি তুই পুরোটা দেখ তাহলে বুঝবি। এবার কথা হচ্ছে এগুলো প্রোফেজে হচ্ছে কি, প্রোফেজে গুলো জুড়ে গিয়ে না যেটা মানে সঠিক আকার দিচ্ছে, একটা ক্রোমোসোমের যেরকম আকার হওয়ার কথা নরমাল নিউক্লিয়াসে কিন্তু ক্রোমোসোম এরকম আকারে থাকে না, ও তো এরকম থাকে। বোঝা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে নরমাল ক্রোমোসোম এরকম দেখতে হয় এরকম, আর আগে থেকে সেরকম মোটা হচ্ছে মতো হ্যাঁ, তো ওই রকম ক্রোমোসোম তো এইরকম জিনিসটা প্রোফেজে তৈরি হচ্ছে, সব রেডি হচ্ছে, মানে বিভাজন এবারে বিভাজন হবে। প্রোফেজে হলো এই মেটাফেজে এসে একটা তন্তু গঠন হয় যাকে বলে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু, বাংলা মানে বই তৈরি বেম তন্তু লেখা থাকে। এই গোলমো তন্তু। হ্যাঁ বললাম তন্তু কি হয়, তন্তু একেবারে ফিতে টাইপের। কি হয় জানিস তো এগুলো প্রত্যেকটা মিডল বরাবর, প্রত্যেকটা যে অঙ্গাঙ্গ আছে না এর প্রত্যেকটা মিডল বরাবর হচ্ছে স্পিন্ডল ফাইবার আটকে যায়, মানে এখান থেকে মানে মানে এরকম তন্তু এর মাঝখান বরাবর না একটা তন্তু বেঁধে গেল, গাঁট পড়ে গেল, একটা গাঁট পড়ে গেল, ওই গাঁটটা পরপর চিপতে শুরু করলো, চিপলে আস্তে 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 দুভাগে ভাগ হলো। প্রত্যেকটা অঙ্গাঙ্গ যেখানে যা যা অঙ্গাঙ্গ আছে সবকটা মাঝে 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 স্পিন্ডল ফাইবার বন্ধ। কোথায় মেটাফেজ, মেটাফেজ না এরকম পড়াশোনা করার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা পড়ে এটা। এদের মধ্যে মাইটোসিসের কোন দশাটা স্টাডির জন্য ভালো, মেটাফেজ, মেটাফেজ স্টাডির জন্য সবচেয়ে বেস্ট। কেন এইখানে হচ্ছে সমস্ত বেব এই যে তন্তু স্পিন্ডল ফাইবার গঠন হয়, আর স্পিন্ডল ফাইবার অ্যাকচুয়ালি প্রোটিন দিয়ে তৈরি, একটা তন্তু মনে করা সুতো জানি সুতো, মনে করো সুতোর মতো প্রত্যেকটা অঙ্গটা বেঁধে দিচ্ছে,
কে স্পিন্ডাল ফাইবার এটা বেশ নোট হবে এর পিডিএফ আমি দেব দেখো করি না হ্যাঁ পিডিএফ করি না ভালো লাগে পিডিএফ দেওয়া তো পিডিএফ দেওয়া মানে একদম ফোনে করে থাকা দেখো যাই হোক তো আমাদের তো এখন পিডিএফ এতে দেওয়া হচ্ছে তো অনলাইন অফলাইনে দেওয়া হবে তো তার জন্য পিডিএফ দেওয়া হবে ক্লাস এই তো পিডিএফ পাবো অবস্থা মেটাফিজিক্স তাহলে স্টাডি চলবে আর মেটাফিজিক্স হচ্ছে এই স্পিন্ডাল ফাইবার তৈরি স্পিন্ডাল ফাইবার প্রত্যেকটা কোষীয় মধ্যে স্পিন্ডাল ফাইবার তৈরি হয়েছে এবার অ্যানাফেজ এই যে ক্রোমোসোম গুলো তৈরি হলো না এই ক্রোমোসোম গুলো স্পিন্ডাল ফাইবার বলা হচ্ছে না একদম আটকে যায় এরকম করে আটকে যায় মানে এগুলোকে এই যে এরকম হয়ে আছে না এটা যদি উল্টে দেয় এরকম দেখতে হবে না এই জিনিসটা যে একদম পুরো একদম বিশ্ব বরাবর মানে একদম লাইন বরাবর আটকে যায় কোথায় হচ্ছে অ্যানাফেজ হচ্ছে অ্যাকচুয়ালি মেটাফেজের শেষ প্রসেসই শুরু হয়েছে এই যে তুই দেখছিস এই ফেজগুলো দু ভাগে করে ভাগ প্রোফেজ একটা প্রোফেজ ফার্স্ট প্রোফেজ টু মেটাফেজ 1 মেটাফেজ 2 অ্যানাফেজ এরকম আছে আমাদের দরকার নেই আমরা কোনো বেশি জন করছি না যে এত কিছু করতে হবে তো আমরা যতটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ততটা মেটাফেজে স্টাডির জন্য বিখ্যাত মেটাফেজে স্পিন্ডাল ফাইবার গঠন হয় এই সমস্ত কিছু মেটাফেজে প্রোফেজে কি হয় প্রোফেজে তোমার নিউক্লিয়াসের বিভাজন শুরু হয়ে যায় আর এই নিউক্লিয়াসের ভেতরে দেখবি নিউক্লিয়ার লাস থাকে নিউক্লিওলাস নিউক্লিওরস নিউক্লিয় জালিকা এগুলো থাকে না এই প্রোফেজে নিউক্লিয়াসের যে উপরের স্পট এই যে স্পটটা এই যে স্পটটা এটা গায়েব হয়ে গেছে এই প্রোফেজে নিউক্লিয়াসের উপরের স্পট গায়েব হয়ে যায় ভেতরে একটা নিউক্লিওলাস থাকে সেটাও গায়েব হয়ে যায় মানে গায়েব হতে শুরু করে একদম শেষ হয়ে যায় না শুরু করে গায়েব হতে মানে এই হতে অদৃশ্য হতে তাহলে এবারে কথা হচ্ছে মেটাফেজের মেইনলি মিডল পয়েন্টে মানে এসে কি হচ্ছে আমরা এই তন্তু বরাবর একদম এ সাজিয়ে মেটাফেজের শুরুতেই সাজিয়ে গেল মেটাফেজের শেষের দিকে এসে সাজিয়ে দেয় অ্যানাফেজে কি হয় অ্যানাফেজ হচ্ছে টান হয় টান এবারে কথা হচ্ছে সেন্ট্রোজোম আছে সেন্ট্রোজোম আমাদের এখানে একটা প্রমাণ ছিল না সেন্ট্রোজোম বলে সেন্ট্রোজোম ছিল না সেন্ট্রোজোম দুটো সেন্ট্রিওল নিয়ে গঠন করে এরকম টাইপ তো যদি কোষের ছবি দেখবি সেন্ট্রোজোমের দুটো অঙ্গাণু আছে যাকে বলে সেন্ট্রিওল দুটো সেন্ট্রিওল না দু ভাগে চলে যায় মানে এই মেরুটা একা চলে যায় আর এই মেরুটা একা চলে আসে আমি যদি এগুলো মুছে দিই তো তার দেখাচ্ছি আমি অ্যানাফেজ দেখাচ্ছি এটা অ্যানাফেজ হচ্ছে ঠিক এখানে একটা সেন্ট্রোজোমের একটা সেন্ট্রিওল এখানে চলে গেল এখানে একটা সেন্ট্রিওল চলে গেল সেন্ট্রিওল থেকে এক রকমের রশ্মি বের হয় যাকে বলে অ্যাস্ট্রাল রে আমাদের এত জানা দরকার নেই মনে কর সেন্ট্রিওল থেকে শুধু জাস্ট মনে রাখবে সেন্ট্রিওল থেকে সুন্দর সুন্দর মতো কিছু জিনিস বের ঠিক আছে আর সুতোর এই মাঝ বরাবর যেগুলো হচ্ছে স্পিন্ডাল ফাইবার তৈরি আছে স্পিন্ডাল ফাইবার এই মাঝ বরাবর থাকে এই স্পিন্ডাল ফাইবারে এবারে হচ্ছে কথা হচ্ছে এই বরাবর কি ক্রোমোজোম তৈরি হয়ে যায় এবং ক্রোমোজোম তৈরি হয়ে যায় ঠিক আছে অ্যানাফেজের শেষের দিকে না এটা টান আরম্ভ হয় মানে সেন্ট্রিওল উপরে সেন্ট্রিওল ওদিকে টানছে এইদিকে টানছে এবার ভাব ক্রোমোজোমগুলো সব খুলে চলে যাচ্ছে একটা একটা করে ক্রোমোজোম এদিকে চলে যাচ্ছে বুঝেছিস এবার এটা বড় দেখি মানে এদিকে চলে যাচ্ছে এই ক্রোমোজোমটা এদিকে চলে যাচ্ছে এদিকে চলে আসছে ওদিকে চলে যাচ্ছে এদিকে চলে আসছে এরকম 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 ওদিকে চলে গেল নিচে দিকে চলে আসছে এরকম করে আস্তে 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 খিচে দিল নিয়ে পুরো ক্রোমোজোমের আধা ওদিকে চলে গেল আধা দিকে চলে গেল তাহলে ক্রোমোজোমের আধা কি গেল আধা এটা তো ক্রোমোজোম আধা হয়ে না এবার এবারে অ্যানাফেজের শেষে একদম শেষ দশায় না ক্রোমোজোমের আস্তে আস্তে আবার ক্রোমোজোমের ডিভিশন হয়েছে আর অ্যাকচুয়ালি ওখানে বানাতে কি দরকার সেমি তো দরকার না ঠিক আছে টেলোফেজে কিছু না শেষ না টেলোফেজে তো ক্রোমোজোম বানালে ভাগ হয়ে যাবে কোষীয় অঙ্গাণু সবকটা স্পিন্ডাল ফাইবার গঠন হয়ে গেছে না টেলোফেজে এসে সবকটা আস্তে আস্তে করে কেটে যায় আপনা আধা 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 শেষ তারপর আস্তে আস্তে নিউক্লিয়াস মাঝখান থেকে শুরু সরি কোষ পুরোপুরি কেটে যায় এগুলো এগুলো বরাবর থাকে না উপর দিয়ে টোটাল এই রকম প্রসেস হয় প্রসেস তো টোটাল এই এবার কথা হচ্ছে তোমাদের কোশ্চেন কিরকম আসে কোশ্চেন আসে পড়াশোনা করার জন্য কোন ফেজ বিখ্যাত নিউক্লিয়াসের বিভাজন কোন ফেজে সম্পূর্ণ হয়ে যায় নিউক্লিয়াসের অ্যানাফেজ শেষ হয়ে যায় টেলোফেজে কোষ বিভাজন শেষ হয়ে যায় পুরো কোষ বিভাজন প্রক্রিয়া শেষ হয়ে যায় টেলোফেজ কিন্তু নিউক্লিয়াস শেষ হয়ে যায় না আর তো এগুলোই আছে আর কটা ফেজ আছে আর কি ব্যাপার নিউক্লিয়াসের বিভাজন কোথায় শুরু হয়ে যায় এগুলোই আছে ম্যাক্সিমাম কোশ্চেন আর মাইটোসিস কাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত কিছু আছে বেশ কিছু তো নিউক্লিয়াসে শুরু হয় ওই ইন্টারফেজ হ্যাঁ না নিউক্লিয়াসে শুরু হয় না নিউক্লিয়াসে শুরু হয় প্রোফেজ ইন্টারফেজ হচ্ছে আরে তুই আমার কথা বল তুই বাড়ি থেকে বের হবি তার আগে তো সাদা সাজি করিস তো নাকি বাড়িতে তো মনে কর ইন্টারফেজে সাদা সাজি করা হচ্ছে রেডি হচ্ছে আর নিউক্লিয়াস মানে সরি নিউক্লিয়াস বিভাজনের জন্য নিউক্লিয়াস না পুরো কোষ বিভাজনের জন্য শুরু হয় ইন্টারফেজ কিন্তু কথা হচ্ছে প্রোফেজে নিউক্লিয়াসটা শুরু হচ্ছে
তো বিভাজন যদি শুরু হয় তুমি একদম ডিটেইলস দিয়ে আসবে কোষ নিউক্লিয়াসের বিভাজন কোন প্রসেসে শুরু করতে আর শেষ হয় না ফেজ আচ্ছা যাও হ্যালো স্প্লিন্টার ফাইবার বানানো হয় কোন ফেজে এনা এই এটা ফেজ এটা একটা ভিডিও আমি তোমাদের দেব ওখানে ওখানে ওই পুরো ডিটেইলস যেটা আমি বললাম তোরা যে শুনেছিস ভালো কথা আর না যদি শুনিস ওখানে দেখে নিবি আমাদের এখানে কিছু নরমাল একদম নরমাল আমাদের এখানে টোটালি ডিটেইলিং টোটালি আমরা ডিটেইলিং এর দিকে নজর দেবই না কারণ এত ডিটেইলিং এ তো আমাদের জেনারেল সায়েন্স না ওই জন্য অত প্রবলেম হয় Just আর বাকি কোশ্চেন তো সমস্ত কিছু বলে দিয়েছি আরএনএ ডিএনএ কাজ আর আরএনএ কাজ আর আরএনএ ব্যাপার কি কি ব্যাপার আরএনএ আর কি সব আর তারপর তো এই টানা সিনোফিনো যেগুলো ছিল ওগুলো আগে তিনি বলেই দিয়েছেন কোষ বিভাজন কোষ চ্যাপ্টার এখানেই শেষ আর কিছু নেই এখানে কোষ বিভাজনই শুধু লাস্ট আর একটা কোষ বিভাজন আছে মিয়োসিস মিয়োসিসটা করার আগে তোদের একটা এই দেখাই মিয়োসিসটাকে আগে থেকে বলে দিয়েছি কিছুটা আরে ওই 22 প্লাস x এর থেকে x আছে ওই বিভাজনটা শুধু মাইটোসিস হয় দেহ কোষের জন্য আর মিয়োসিস হয় জনন কোষের জন্য আমি তো আগের ক্লাসে তোদের জনন কোষের ডিভিশন বলেই দিয়েছি কিরকম হয় শুধু খালি মাইটোসিসটা বলার দরকার ছিল মাইটোসিস জনন কোষের ডিভিশন ওটা মিয়োসিস আর এটা হচ্ছে মাইটোসিস মাইটোসিস সংক্রান্ত পুরো একটা পিডিএফ আমি দিয়ে দেব আমি জলদি শেষ করতে হবে কারণ চ্যাপ্টার যত ফেলে রাখবো তত মুশকিল কলা কলা মানে খাবার খাওয়া না রে টিস্যু এবার কথা হচ্ছে কি কলা মানে কোষ নিয়ে না এরকম কলা তৈরি হয় প্রচুর কোষ নিয়ে এক রকমের কলা তৈরি হয় যেমন আচ্ছা এটাও লিখে রাখো কলা সংক্রান্ত অধ্যয়নকে হিস্টোলজি বলে দেখো কোয়েশ্চেন হলো টিস্যু কলা সংক্রান্ত অধ্যয়নকে কি বলছি হিস্টোলজি টিস্যু মানে কলা কি কি দিয়ে তৈরি হয় অনেকগুলো কোষের সমন্বয়ে কলা তৈরি হয় অনেকগুলো কোষকে একত্রে করলে কলা তৈরি হয় এবার কথা হচ্ছে কলা বা টিস্যু সর্বপ্রথম দেখা যায় আমাদের যখন পড়ানো আর বায়োলজি না বলি ফাইলাম আছে ফাইলাম বলে একটা কথা আছে মানে আমরা কোন বর্গের অন্তর্গত আছি আমাদের ফাইলাম কি জানিস কটা এবার ফ্যাক্ট কি এরকম প্রচুর ফাইলাম আছে যেমন মশা মাছি এদেরও আছে তাছাড়া তোমার শামুক টামুক আছে হ্যাঁ বিভিন্ন উদ্ভিদের আছে এবার কথা হচ্ছে বিভিন্ন কেঁচো এটা সেটা এরকম আছে তো এরকমের প্রচুর ফাইলাম আছে করডাটা আছে ইগানোডাটা আছে আর্থ্রোপোডা আছে মোলাস্কা আছে আর প্রচুর আছে ইন্ডারিয়া আছে হ্যাঁ পলিফেরা আছে তো এই প্রচুর রকমের ফাইলাম আছে আমরা যখন ক্লাসিফিকেশন করব তখন বলবো তার আগে তুমি শুধু মনে রাখো ওদের মধ্যে একটা বর্গ যেটা আমাদের বর্গ তো করডাটা আমাদের না যাদের মেরুদণ্ড আছে তাদের করডাটা বলে আমি আমাদের মধ্যে ছাড়ো একটা পর্ব আছে নিডারিয়া বলে আমি জানি নিডারিয়া সি দিয়ে শুরু কেন সি দিয়ে শুরু সি হিসাবে থাকে তো এবার কথা হচ্ছে এই নিডারিয়া আমি যদি বাংলা লিখি এটা পরে এটা নিডারিয়া যে ফাইলামটা আছে না এই বর্গেই প্রথম হচ্ছে তোমার টিস্যু দেখা আমাদের কাছে না এটা তো অনেক পরে এসেছে অনেক আগে নিডারিয়া একে সিলেটেরাও বলে এই নিডারিয়াকে না সিলেটেরাও বলে এর যে বর্গটা এই নিডারিয়া কেঁচো জানিস এই বর্গ এই কথা হচ্ছে নিডারিয়া বর্গেই সর্বপ্রথম টিস্যু দেখতে পাওয়া যায় বা কলা দেখতে পাওয়া যায় এটাও পয়েন্ট নিডারিয়া বর্গে লিখে রাখো এগুলো পয়েন্ট করে লিখতে থাকো নিডারিয়া বর্গের সর্বপ্রথম কলা দেখতে পাওয়া যায় বা কলা বলা যায়
আর কলা সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? হিস্টোলজি। কলা চার রকমের, পেশি কলা, স্নায়ু কলা, যোগ কলা, আবরণী কলা, এখানে গুণ করে। এবার কথা হচ্ছে তোমরা কি এনটিপিসি করেছো? না, কল করেছো। আচ্ছা 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 আচ্ছা। বুঝে? পেশি কলা, স্নায়ু কলা, যোগ কলা, আবরণী কলা। পেশি কলা কি? তুই শরীরে যত পেশি দেখছিস না, এগুলো যে কলা দিয়ে গঠিত তাকে পেশি কলা বলে। এরকম আমাদের টোটাল আমি যদি বলি পেশি, কটা পেশি জানিস? 639টা টোটাল পেশি আছে আমাদের শরীরে। ফ্যাক্ট কি? ফ্যাক্ট এটা না, ফ্যাক্ট হচ্ছে ওই পেশিগুলো যে তুই যেখান থেকে পেশি দেখতে পাচ্ছিস, এটা পেশি, এটা পেশি, এটা পেশি, এখানে পেশি, এখানে পেশি, তুই যেখান থেকে পেশি দেখছিস এই সমস্ত পেশি হচ্ছে পেশি কলা দিয়ে তৈরি। মানে কোষ, কোষ থেকে কলা, কোন কলা? পেশি কলা। ওই কলাগুলো দিয়ে যে পেশি, যে জিনিসগুলো সেগুলো সব পেশি। যেখানে তুই পেশি দেখতে পাচ্ছিস সেগুলো সবই পেশি কলা দিয়ে তৈরি। ঠিক আছে? পেশি কলা থেকে পরের চ্যাপ্টারটা আমি পেশি কলাই করব। এবার যাই হোক, পেশি কলা আমি দেখছি পরে কি স্নায়ু কলা। এবার কথা হচ্ছে স্নায়ুতন্ত্র, মানে মেনলি দেখতে গেলে স্নায়ুতন্ত্রের দুটো জিনিস আছে, একটা ব্রেন আর একটা তোমার কি বলতে পারবি? মস্তিষ্ক আছে, আর কি সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড কোনটা? স্পাইনাল কর্ড, যেটা আছে মাথার এই বরাবর একটা হাড় নেমে গেছে দেখ, এবার মাথার পিছনে একটা হাড় নেমে গেছে না, ওই হাড়ের মধ্য বরাবর একটা রশ্মি টাইপের থাকে নরম। তুই কোন সময় তোরা মাছ টাছ কোন সময় খেয়েছিস? মাছের যে মাঝখানে কাঁটা বরাবর না, মাছকে কাঁটা ভেঙে দিবি, দেখবি একটা সরু সূক্ষ্ম রশ্মি টাইপের বেরিয়েছে নরম। ওরকম আমাদেরও আছে ভেতর দিকে আছে এই বরাবর, ওটাই বলে হচ্ছে সুষুম্না কাণ্ড। এবার আমরা সুষুম্না কাণ্ড যেটা বলে আসি, স্পাইনাল কর্ড বলে, একটা ব্রেন আর একটা স্পাইনাল কর্ড। ওই স্পাইনাল কর্ড যেটা নেমে গেছে না নরম, ওই স্পাইনাল কর্ডটা যে কলা দিয়ে তৈরি সেটা কি কলা? ব্রেন। ব্রেন, ব্রেন যে কলা দিয়ে তৈরি সেগুলো কি? এবার কথা হচ্ছে তুই মাথা, মাথার নিচে মেনিনজয়েড আছে, মেনিনজেসকে হাঁটি মানে সরিয়ে মেনিনজেস সরিয়ে দেওয়ার পরে ভেতরে কি পাবি? ব্রেন পাবি। ব্রেন কি দিয়ে তৈরি? মানে কোষ কি? ব্রেনের নিউরন, সমস্ত প্রচুর নিউরন একত্রে হয়ে যে একটা কলা তৈরি করেছে না, ওই কলাটাকে বলা হচ্ছে স্নায়ু কলা। সেম কলা এতেও থাকে, তার মানে নিউরন এতেও আছে, স্পাইনাল কর্ড বরাবর ওতেও নিউরন আছে, ও নিউরন দিয়ে তৈরি হয়, এটাও তোমার মস্তিষ্ক নিউরন দিয়ে তৈরি। মানে মস্তিষ্ক মানে ব্রেন আর কি, মস্তিষ্ক পুরো আমি পুরো খবরই কথা বলছি না, আমি শুধু ব্রেনটা কথা বলছি। তো স্নায়ু কলা এখানে কে চলে আসবে? এখানে ব্রেন চলে আসবে, এখানে স্পাইনাল কর্ড চলে আসবে, আর এখানে তো বেশি কলা, বেশি তো চারদিকে আছে, একটু হাত পা চারদিকে বেশি আছে, এখানে বেশি আছে। যোগ কলা, যোগ কলা এখানে কি কি পাবি? রক্ত, রক্ত পাবি, অস্থি পাবি। যারা যোগাযোগ হ্যাঁ, এবার কথা হচ্ছে ত্বক, ত্বক জানিস? ত্বক মেনলি আবরণী কলার ভাগ, কিন্তু মাঝে মাঝে কোনো সময় যোগ করা তো রাখে, ত্বক তো ঝুলিয়ে রেখেছে না চারদিকে, কিন্তু মেনলি ত্বক আবরণী কলা। আবরণী কলা মানে দেহের আবরণ তৈরি করে যে কলা। বলো, এখানে রক্ত রসিকাও আছে। তো পেশি কলা, এগুলো পেশি কলা যেখানে যেখানে পেশি আছে সমস্ত কলা, স্নায়ু কলা আছে ব্রেন আর স্পাইনাল কর্ড, যোগ কলা রক্ত অস্থি রসিকা এগুলো, আর আবরণী কলা ত্বক। এই গেল হচ্ছে তোমার টোটাল হচ্ছে টিস্যু। টিস্যু রিলেটেড মানে এগুলো টিস্যু, এই ব্যাপার। এখানে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে কিছু না, প্রবলেম যত এটা লিখে নিতে হবে, বেশি ক্লাস বেশি তন্ত্রতেই চলে আসবে, বেশি কলা বেশি তন্ত্রতেই চলে আসবে। আমাদের শুধু খালি পেশি কলা, তুই একটু ভাবি 639টা নাম মনে রাখতে হবে। তুই ডাক্তার হচ্ছিস না এখানে, ডাক্তার হলে তবে 639 কেউ মনে রাখে না, কেননা আমাদের এখানে লাগা আমাদের শুধু খালি মাথায় রাখতে আছে 639টা ইয়ে আছে, 6 3 9 বেশি বেশি আছে ব্যাস। এটা আচ্ছা লিখে দিয়েছি।
মুছে দিচ্ছি। পেশিতন্ত্র বা মাসকুলার সিস্টেম। আমাদের দেহে যত পেশি আছে না, সমস্ত পেশি মিলে একটা পেশিতন্ত্র গঠন করে। মানে আমরা এখানে পেশি সংখ্যা দেবো, আমাদের কটা পেশি আছে তো বলি দিলাম কতদিন এর মনে রাখবে, আমাদের রাখবে পেশিতন্ত্র এতগুলো পেশি আছে, কিন্তু কথা হচ্ছে পেশিগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। দেখুন পেশি যেমন ধরো আমি যদি কিছু পেশি বলি তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাস্কুলার লেখা দরকার নেই, ঐচ্ছিক লেখো, বাংলা লেখো। একটা ঐচ্ছিক পেশি, এটা অনৈচ্ছিক পেশি, আর একটা আছে হৃদ পেশি। কার্ডিয়াক মাসল বলে। আচ্ছা বাদ দাও, তুমি বাংলায় লেখো ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি। তুই লেখা দেখলেই বুঝতে পারবি যেই যেই পেশিগুলো ঐচ্ছিক পেশি মানে ইচ্ছা মতো সঞ্চালন করতে পারবে ওই পেশিগুলো ঐচ্ছিক পেশি বলে। ইচ্ছা মতো মানে যেগুলো হাড়ের সাথে কানেক্ট হয়ে আছে, মেনলি বলতে গেলে না যেসব পেশি হাড়ের সাথে কানেক্ট হয়ে আছে, এখানে যে পেশিটা আছে বা এখানে যে পেশিটা আছে এগুলো সব হাড়ের সাথে কানেক্ট হয়ে আছে। আমি যদি বলি হাতের এই যে পেশিটা বা এই যে পেশিটা, এগুলো কি, এগুলো সব হাড়ের সাথে কানেক্ট হয়ে আছে। ঐচ্ছিক পেশি কি জানিস, একটুক্ষণ ব্যবহার করার ফলে না তোর মানে কি হবে, হ্যাঁ ক্লান্তি আসবে। এই পেশিগুলো অতিরিক্ত ব্যবহার করার পর তুই ভাব তুই একটা লোককে কতক্ষণ মারতে পারবি, যতই মারছিস বুবু বা ওই কি বলে ওই যে তোমার পাঞ্চিং ব্যাগ, যেগুলো পাঞ্চিং ব্যাগে তুই অনেকক্ষণ মারছিস, কতক্ষণ মারতে পারবি? কিছুক্ষণ তুমি এমন ধরো সবসময় চলতেই থাকবে সারা জীবন, 2 দিন ধরে মারছিস, সেরকম তো হবে না। 10 মিনিট 15 মিনিট মারলি তুই, কিন্তু কথা হচ্ছে 10-15 মিনিট তুই বলা যায় 10-15 মিনিট মারতে পারবি। হ্যাঁ তুমি যদি তুমি মেহনত করতে আর বেশিক্ষণ মারতে পারবে, সবার বেশি তো সমান নয়, ওটা তো আছে। হ্যাঁ কি একটা হচ্ছে যে ঐচ্ছিক পেশি দ্বারা আমরা নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ কন্ট্রোল নিজের ইচ্ছা মতো ঐচ্ছিক পেশি নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো, নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো, কিন্তু কথা হচ্ছে বেশিক্ষণ করতে পারবো, ক্লান্তি চলে আসবে ফট করে। এবং এই পেশিগুলো না সব হাড়ের সাথে ডাইরেক্ট কানেক্টেড থাকে। ঠিক আছে, পেশিগুলো সব হাড়ের সাথে টাইট হয়ে আছে। ফার্স্টে হাড়ের উপরে এরকম হয় পেশি আস্তরণ করে আছে, এই ধরনের মানে কি হাড় আর হাড়ের গায়ে পেশি একদম জুড়ে আছে। এই টাইপের পেশিগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। তাহলে যেসব পেশি হাড়ের সাথে ডাইরেক্ট কানেক্টেড হয়ে আছে, যেই সব পেশি ইচ্ছা মতো আমরা মানে সংকোচন প্রসারণ করতে পারি, যেই সব পেশি কি বলে ব্যবহার বেশি ব্যবহার করে ক্লান্তি চলে আসে, সেই সব পেশিগুলো ঐচ্ছিক পেশি। যেমন হাতের পায়ের যেখানে হ্যাঁ সব গান যাই যা আছে যেখানে যেখানে পেশি আছে, সব পেশি না, যেখানে যেখানে হাড়ের সাথে ডাইরেক্ট পেশি কানেক্টেড আছে, পেটের ভেতরে অনেক কিছু আছে যার জন্য পেশি আছে, সেগুলো সব কিন্তু ঐচ্ছিক পেশি নয় বলছি। তা এই সমস্ত পেশি গেল তোমার হচ্ছে ঐচ্ছিক পেশি। এবার অনৈচ্ছিক পেশি তোর ইচ্ছা, এর উপর তোর কোনো কন্ট্রোল নেই, তুই চা আর না চা এ পেশি সংকোচন প্রসারণ হবে। যেমন যেমন পাকস্থলী যেটা দিয়ে তৈরি হয়েছে, পাকস্থলী তো এক রকমের পর্দা দিয়ে তৈরি হয়েছে, ওই পর্দাটা কিছু না কিছু কোষ দিয়ে গঠিত, সেই কোষগুলো কিছু না কিছু, সেই কোষগুলো অনেকগুলো মিলে একটা কলা তৈরি করেছে। এবারে কথা হচ্ছে ওই কলাটা কোন কলার আন্ডারে পড়ে যাবে, পেশি কলার আন্ডারে পড়ে যাবে। ওই পেশিটা কোন পেশির আন্ডারে পড়ে যাবে, অনৈচ্ছিক পেশি। তো পাকস্থলী তুই খা আর না খা, পাকস্থলী সবসময় সেটাকে পাচন ঘটাবি। তুই আমাকে বলে এবারে কথা বল যে হ্যাঁ এবারে কথা হচ্ছে তোমার পাচন প্রক্রিয়া তো চলতেই থাকবে। আচ্ছা মনে করো পেশি কি বলে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড হচ্ছে পেশি। আচ্ছা আমি বলি আচ্ছা তোরা হৃৎপিণ্ড যাও আলাদা করে হৃৎপেশি লিখে রেখেছে। ফুসফুস, ফুসফুস তুই শ্বাস সবসময় শ্বাস নিতে হচ্ছে, এবার তুই আমি শ্বাস যদি বন্ধ করি মারা যাবে। এদের এইসব পেশিগুলো কাজ করা বন্ধ করে দেবে, তুই মারা যাবে পরিষ্কার। এই পেশিগুলো কাজ করছে, এগুলো তোর তোর উপর কোনো হাত আছে, মানে ওদের উপর তোর কোনো হাত আছে না। হৃৎপেশি আর এই পেশি বলছি, ফুসফুসের যে পেশিটা ওই পেশিটা সবসময় মানে কাজ করতে আছে। আচ্ছা কি বলা আরেকটা, রক্তের যে ভেসেল গুলো মানে যেগুলো তোমার ধমনী, যেগুলো ধমনী তো একেবারে ধমনী এরকম এই যে এইটা এগুলো তো পেশি দিয়ে তৈরি, একেবারে পেশি দিয়ে তৈরি। এই পেশিগুলো কি সব অনিচ্ছিক পেশি। তুই চা না চা রক্ত প্রবাহিত হবে, তুই বন্ধ করে দিবি কিছু কতক্ষণ বন্ধ করে রাখবি, একটুক্ষণ বন্ধ করে রাখি, নাহলে ছেড়ে দিতে পারবো, নাহলে এখানে এই অবশ্যই যাবে। তো যাই হোক অনিচ্ছিক পেশিগুলো তোমার নিজেদের হাত। আর হৃদপেশি কি, হৃদপেশি আলাদাই একটা ব্যাপার। ঠিক আমার অনিচ্ছিক পেশি কি হৃদপেশি না, অনিচ্ছিক পেশির একটা প্রকার। শুধু হৃদপিণ্ডের জন্য এটা, হৃদপিণ্ড একটা পেশি দিয়ে তৈরি হয়। তুই চা আর না চা হৃদপিণ্ড সবসময় দুটো করছে।
ঐচ্ছিক পেশি না কি অনৈচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি একটা প্রকার ভেদ করে হৃদপেশি যেহেতু হৃদপিণ্ড একটা আলাদা অর্গান আর যার উপর মোটা পাঁচা নির্ভর করে ওর জন্য একটা আলাদা প্রকার ভেদ করে দিয়েছে হৃদপেশি বলে হৃদপিণ্ড যে টাইপের পেশি দিয়ে তৈরি না কিন্তু হৃদপিণ্ডের হৃদয়ের নিচের দিকটা মোটা মোটা হৃদপিণ্ড তোরা কেউ যদি আগে দেখে রাখিস বা তুমি দেখে রাখিস মানে ছবি টবি করে সবাই দেখে রাখিস তেমনি হৃদপিণ্ডের নিচটা একটু মোটা মোটা হয় এতটা হৃদপিণ্ড কিন্তু ছোট মোটা এভাবে ছোট মোটা আমাদের হৃদপিণ্ড হ্যাঁ এরা মোটা ওই যে মোটা অংশটা ওটা পেশি না কোনো কোনো পেশি দিয়ে তো তৈরি ওটা কি টাইপের পেশি হৃদপেশি কোষ থেকে পড়া পেশি তো সেই পেশিটা হৃদপেশি আমি পেশি এই জিনিসগুলো হচ্ছে তোমার পেশিতে আছে এবার কথা হচ্ছে আমার এবার এখানে কিছু ইনফরমেশন তোমাদের দেব যেমন সবচেয়ে বড় পেশি সবচেয়ে বড় পেশি কি আইডিয়া আছে তো এই কোমরের এরিয়াটা মানে কি বলতো আমি কোমরের নিচটা মানে পশ্চাৎ দেশের এরিয়াটা এটাকে বলা হচ্ছে সবচেয়ে বড় পেশি এটাকে বলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস ওইটা পরে এগুলো নিতে থাকবে এগুলো সবচেয়ে বড় পেশি আছে সবচেয়ে ছোট পেশি হচ্ছে কানে একটা হাড় তোরা শুনেছিস স্টেপিস বলে স্টেপিস হাড়ের গায়ে একটা পেশি থাকে যাকে বলে স্টেপিডাস তোরা চাইলে বাংলায় লিখতে পারি আমি দুজন বলছি এটা গ্লুটিয়াস ম্যাক্সিমাম এটাকে বলে স্টেপিডাস সবচেয়ে বড় পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস কোথায় থাকে পশ্চাৎ দেশে ঠিক আছে আচ্ছা কি বলে ছোট পেশি হচ্ছে স্টেপিডাস যেটা কানে থাকে আচ্ছা লম্বা পেশি সবচেয়ে লম্বা পেশি কোনটা জানিস থাইতে যেটা আছে না ফিমার থাইতে যে লম্বা যে পেশিটা যে থাইটা এটা সার্টোসিস না সার্টোসিস এটা কোথায় লম্বা পেশি কোথায় থাকে থাইতে দেখবি একটা বড় মাংস একদম আছে ওটা কি ওটা পেশি ওই পেশিটার নাম কি সার্টোসিস হচ্ছে দেহের পুরো লম্বা পেশি সবচেয়ে লম্বা পেশি হচ্ছে সার্টোসিস ছোট কি স্টেপিডাস বড় কি সবচেয়ে বড় গ্লুটিয়াস ম্যাক্সিমাস বুঝতে পেরেছিস এবার কথা হচ্ছে বড় গেল ছোট গেল লম্বা গেল আর কি আছে হ্যাঁ শক্ত পেশি সবচেয়ে শক্ত পেশি নাম কি হ্যাঁ বলো কোথায় ছিল শক্ত পেশি সবচেয়ে শক্ত পেশি কি তোর কি মনে হয় সবচেয়ে শক্ত পেশি নাম হচ্ছে তোমার হচ্ছে কি ছিল না সেটা কোথায় আছে জানিস এই দাঁতে দেখছিস দাঁতে দাঁত চিপে দিলে দেখবি এটা শক্ত হয়ে যায় চোয়ালের পেশি হচ্ছে এই যে চোয়াল না এই চোয়ালে এখানে একটা পেশি থাকে একদম বড় করে এই বরাবর পেশিটা থাকে এই পেশিটাকে বলা হচ্ছে তোমার মাসেটা এটা তোমার হচ্ছে মানে কি চোয়ালে সবচেয়ে শক্ত পেশি দেখবি তুই এটাকে কোন সময় দাঁত যখন চিপে দিবি এটা থেকে শক্ত হয়ে যায় ফট করে শক্ত হয়ে যায় পেশিটা সবচেয়ে কেন না তুই দেখ না মাংসের হাড় এটা সেটা সবই তো চিপে দাঁতে তো সবচেয়ে দাঁতে তো চোয়াল এখানকার হাড় সবচেয়ে শক্ত হাড় এখানকার হাড় আর সবচেয়ে শক্ত বেশি এখানকারই বেশি তো সবচেয়ে শক্ত বেশি কি মেসেটা আচ্ছা আরেকটা আছে একটা যেটা তোমার কি না রে বাবা চওড়া সবচেয়ে চওড়া বেশি এই সমস্তটা না সব স্ট্যাটিক আর এগুলো পড়ে এখানে কি বেশি বেশি আছে এটা এখানে কি আছে এটা বলা আছে তোমার কি বলে বেসিলিয়াস বসি এটা কোথায় জানিস পিঠে এই ঘাড় বরাবর একদম পিঠ বরাবর নেমে গেছে একদম নিচে এতটা এই যে এরকম ঘাড় বরাবর নেমে গেছে না এই পেশিটাই হচ্ছে তোমার হচ্ছে সবচেয়ে চওড়া পেশি চওড়া মানে ডরসি ল্যাসিমাস ডরসি তো তুই তোর শুধু জাস্ট লিখে নি আর কিচ্ছু বাড়ি থেকে পড়ে দিবি এখানে তো মনে করি তাহলে সবচেয়ে লম্বা সবচেয়ে বড় পেশি কোথাকার পশ্চাৎদেশী ঠিক আছে কোমরের নিচে পশ্চাৎদেশের পেশি সবচেয়ে বড় পেশি যাকে বলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস
ছোট পেশি, হাড়ও সবচেয়ে ছোট আর কানে, আর পেশিও সবচেয়ে, ওই হাড় আর পেশি না এক জায়গায় কানেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, ওই হাড়টার নাম হচ্ছে স্টেপিস আর পেশিটার নাম হচ্ছে স্টেপিডাস। তো যে সবচেয়ে ছোট পেশি কান, স্টেপিডাস। সবচেয়ে লম্বা পেশি, লম্বা পেশি হচ্ছে পাই, এখানে এখানে থাইতে, পাই মানে থাইতে, থাইতে কি সার্টোরিস। সবচেয়ে শক্ত পেশি কি, শক্ত পেশি এখানে চোয়ালে, ম্যাসেটার। আর চওড়া পেশি কি ল্যাক্রিমাস ডরসাম, যেটা হচ্ছে পিঠে থাকে। ঠিক আছে, এটা পিঠে, পিঠে। সার্টোরিস কোথায় থাকে? হাইতে, হাইতে, স্টেপিডাস কোথায় থাকে? কানে। আর এটা পচাতে। ব্যাস, তো হয়ে গেল। এই সমস্ত পেশি তোমার মাথায় রাখতে হবে। হয়ে গেল, বুঝছি? লিখে নিয়েছিস এগুলো? আচ্ছা, আরেকটা জিনিস পেশি পেশি বলি, পেশি সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? মায়োলজি। ও যেমন টিস্যু সংক্রান্ত অধ্যয়ন হিস্টোলজি বলা হয় না, পেশি সংক্রান্ত অধ্যয়ন কি বলে? মায়োলজি। ঠিক আছে, পেশিতে কোন রকমের প্রোটিন থাকে? মায়োসিন, মায়োসিন প্রোটিন থাকে পেশিতে। আচ্ছা, পেশিতে কি প্রোটিন থাকে? মায়োসিন। আর পেশিতে এক রকমের রঞ্জক থাকে বা কালার, কি বলে একে? একে বলা হচ্ছে তোমার মায়োগ্লোবিন। হিমোগ্লোবিন নয়, মায়োগ্লোবিন। হিমোগ্লোবিন তো রক্তে থাকে, রক্তে যে রঞ্জক থাকে তাকে কি বলে? হিমোগ্লোবিন। পেশিতে যে রঞ্জক থাকে তাকে কি বলে? মায়োগ্লোবিন। পেশিতে যে প্রোটিন থাকে তাকে কি বলে? মায়োসিন। পেশি সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? বায়োলজি। এই তিনটে আমি মনে লিখে রাখো। হয়েছে, এই তিনটে তুমি জন্য লিখে রাখো সাথে সাথে। হয়েছে, এবার চ্যাপ্টারগুলো একটু বড় বড় হয়ে যাবে। এই চ্যাপ্টার ছোট চ্যাপ্টার হয়েছে, আর কিছু এখানে যত ইনফরমেশন ছিল সমস্ত তুমি পেয়ে গেছো। আর আমরা কি ইনফরমেশন দেখছি, এবার দেখো কঙ্কালতন্ত্র। হ্যাঁ, এখানে শুধু হাড় নিয়ে কথা বলবো আমরা। কঙ্কালতন্ত্র, বুঝলে? কঙ্কালতন্ত্র দেখো, আমাদের দেহ কঙ্কাল দিয়ে তৈরি। কথা হচ্ছে, আচ্ছা এটা একটা স্টাডি অনুযায়ী লিখে দেয়, কঙ্কালতন্ত্রের স্টাডি মানে যেটা অধ্যয়ন তাকে বলা হচ্ছে তোমার অস্টিওলজি। হয়েছে, মানে স্টাডি অফ বোনস আর কি, স্টাডি অফ বোনস কে বলা হয় তোমার হাড় সংক্রান্ত, যে হাড় সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় অস্টিওলজি। এবার কথা হচ্ছে কি, আমাদের দেহ এমনি কঙ্কালতন্ত্র দু রকমের হয়। কঙ্কালতন্ত্র দু রকমের হয়, একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। কিছু প্রাণী আছে যাদের বহিঃকঙ্কাল তন্ত্র, বহিঃকঙ্কাল তন্ত্র এরকম মানে বাইরে, তাদের হাড় দেহের বাইরে থাকে। আর কিছু প্রাণী আছে যাদের কঙ্কাল তন্ত্র দেহের ভেতর থাকে, হাড় দেহের ভেতর থাকে। তোরা কোন কঙ্কাল তন্ত্র? আমরা অন্তঃ না বহিঃকাল সন্দেহ আছে, এই তো আমাদের অন্তঃকঙ্কাল। তাহলে মানুষ বা বিভিন্ন উন্নত জীব, উন্নত জীব কেন, তারা সবই হচ্ছে তোমার অন্তঃকঙ্কাল তন্ত্র। মানুষ, কুকুর, গরু, ভেড়া, সব সব এগুলো সবই অন্তঃকঙ্কাল তন্ত্র। বাইরে কাজে যাচ্ছে। কাঁকড়া, কাঁকড়া দেখবি, কাঁকড়া তুই কাঁকড়ার ভেতরে হাড় দেখেছিস? বাইরেই হয়। ওই পা গুলো
হ্যাঁ ওই যে যেগুলো ক্যারাটিন মানে তৈরি হয় যেগুলো ক্যারাটিনে তৈরি হয় যেগুলো। আচ্ছা আর শোনো, হাড় মানে তুই হাড় মানে ডিরেক্ট আমাদের হাড় আর ওর হাড় সেম নয়। ওদের যে হাড় যেটা দিয়ে তৈরি ওটা বেশিরভাগটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, আমাদের ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। তো যাই হোক হাড় যাইতে দিল বাট ওদের হাড়টা কি বাইরে থাকে, আরশোলা হাড় বাইরে, তুই আরশোলা ভেতরে কোথায় হাড় দিবি, তো ওর হাড় ভাঙনি শেষ, আরশোলাকে বাদ তুলে দিবি দেখবি আরশোলা ভেতর থেকে সুস করে সব বেরিয়ে যাবে, কারণ ওর ভেতরে হাড় নেই, বাইরে হাড় যেটা তুই আগে ভেঙে দিয়েছিস, বুঝতে পেরেছিস? আরশোলা, কাঁকড়া, কি বলবো, ফড়িং ফড়িং ওগুলো, পঙ্গপাল, দেখবি এই টাইপের যেগুলো যেসব জীব আছে না এগুলো সব কঙ্কালতন্ত্রের বাইরে হয়, বুঝতে পেরেছিস? আর যত উন্নত জীব আছে সব সব ভিতরে, টিকটিকি অন্তঃকঙ্কালতন্ত্র ভেতরে, বাইরে কোথায় দেখতে পাচ্ছিস টিকটিকি, টিকটিকি বাইরে চামড়া, তাহলে অন্তঃকঙ্কাল এর ভেতরে, তাহলে টিকটিকি, গিরগিটি, সাপ, ব্যাঙ, মানুষ, গরু, ছাগল, ভেড়া যা যা আছে সব, সবের হাড় আছে। হ্যাঁ সব না, কি অবস্থা সাপ তুই মরে গেলে হাড়ে বেরিয়ে গেছে, ওটা হাড়টা ওই ওটা গেছে, দেখো তাহলে ওটা কি, এগুলো সব অন্তঃকঙ্কালতন্ত্র, বই কঙ্কালতন্ত্র, হ্যাঁ কি আমাদের বই কঙ্কালতন্ত্রের নেই সিলেবাস, চিংড়ি 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 কি কঙ্কাল, বই বই কঙ্কাল, চিংড়ির বাইরে যে গোলটা থাকে না ওটাই ওর কঙ্কাল, আরে সে আলাদা, তুই বলছিস যে ওই হাড় এই হাড় তফাৎ তফাৎ তো থাকবে না, ওটা মানুষের হাড়, এদের পর্বটাই আলাদা, ওদের তাদের যেরকম তাদের সেরকম হাড়, তো তুই বলি এবার অন্তঃকঙ্কাল যাদের আছে না, সরি বই কঙ্কাল যাদের আছে না তাদের প্রবলেম হয়, যেমন ধরো নিউক্লিয়ার বিস্ফোরণ হয়ে গেল, ওরা বেঁচে যাবে, ওদের মধ্যে অনেক প্রজাতি আছে যারা বেঁচে যাবে, শুধু বাইরের কঙ্কালতন্ত্র হওয়ার জন্য, ভেতরে নয়, বাইরে কঙ্কালতন্ত্র হওয়ার জন্য ওরা বেঁচে যাবে, তুই দেখবি নিউক্লিয়ার বিস্ফোরণ হয়ে গেলে না আসলে বেঁচে যাবে, সব হয়ে যাবে আসলে বেঁচে থাকে, এ বই কঙ্কাল অন্তঃকঙ্কাল যারা তার তো সব আগেই মিটে যাবে, কিন্তু আসলে বেঁচে থাকে, ওই জন্য আরশোলা না, আরশোলা বহুত পুরনো জীব, কেন কিছু নষ্টই হয়নি কোনো না ভাবে বেঁচে গেছে, বহুত পুরনো, আরশোলা ডাইনোসর সময় থেকে আছে এখন আরশোলা, তুই এমন নয় যে আরশোলা অনেক পরে আছে, আরশোলা ডাইনোসর সময় থেকে আছে, মানে এই সময় থেকে প্রিহিস্টোরিক পিরিয়ড থেকে, তো এখনো পর্যন্ত আছে, তো এইসব মুশকিল, যাই হোক ছাড়ো, তা বই কঙ্কাল আমরা কি বলবো, আমরা শুধু অন্তঃকঙ্কাল বলবো, আর সেটা কি মানব দেহ, আমাদের বাইরে কোনো গল্প নেই, আমরা শুধু অন্তঃকঙ্কাল বলবো, মানুষের কঙ্কাল দেখবো, ছিল আছে আছে, ম্যান ওম্যান বলিস, কারণ মানুষ পুরুষ মহিলা দুজনেরই সেম কঙ্কাল, এবারে আমাদের কঙ্কালতন্ত্রে, আমাদের কঙ্কালতন্ত্র মেনলি হাড়ের কথাই বলে, হাড় আমাদের দেহে হাড় কটা আছে, সবাই কিন্তু আমরা আসলে আমাদের দেহে হাড় কটা, একটা, একটা প্রাপ্তবয়স্ক শরীরে, একটা প্রাপ্তবয়স্ক শরীরে কটা হাড় থাকে, 206, একটা বাচ্চা শরীরে কটা থাকে, 300, কারণ অনেক হাড় থাকে ওদের অনেক ছোট ছোট, দেখবি বাচ্চাদের তুই যখন ধরবি না দেখবি খুব নরম হয়, যেখানে সেখানে হাড় আছে, ওই হাড়গুলো আস্তে আস্তে জুড়ে 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 নিলে আমার 300 টাকা কমে যাচ্ছে না, এই 300 থেকে 206টা, তারপর নিশ্চয়ই কোনো হাড় দ্রুত দিতে হয়ে যাচ্ছে যেগুলো জুড়বে, ওগুলো জুড়ে 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 যখন প্রাপ্তবয়স্ক হবে তখন 200 টাকা, বুঝতে পেরেছিস? একটা প্রাপ্তবয়স্ক লোকের শরীরে কটা হাড় থাকে, 200, আর বাচ্চাদের শরীরে 300। একটা হচ্ছে যে আমরা বলবো 206টা হাড় সম্বন্ধে নাকি 300টা, কেন সেটা একটা সময় পরে জুড়বে না, 300টা হাড় আমার কোন কাজে আছে, 206টা, এই 206টা হাড়কে বুঝে, এই 206টা হাড়কে আমরা দুভাগে ভাগ করব, এই 206টা যে বোন আছে এই বোনগুলোকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন আর একটা এক্সিয়াল বোন, বুঝছিস? তো এখানে বসলাম, দেখো তাহলে কঙ্কালতন্ত্র, মানুষের কঙ্কালতন্ত্রকে দুভাগে ভাগ, আমাদের যে 206টা হাড়, 206টা আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন, যাকে তুই যদি বাংলা বলিস বাংলাটাকে বলছে অক্ষীয়, এর বাংলাটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর এটা হচ্ছে উপাক্ষীয় কঙ্কাল,
এক্সিয়াল আর অ্যাপেন্ডিকুলার। এটা আছে হচ্ছে তোমার 126 আর এটা আছে 80। এই 206 এখানে আছে 26 টাকা 80 টাকা 206 টাকা হয়ে গেছে ওটা। এই কথা কি কথা হচ্ছে আমরা আজকে এই 126 টা দেখি, এটা বড় আছে এটা দেখে নিই, আর ওটা তো আর ওটা ইম্পর্টেন্ট আছে হয়েছে। এই অ্যাপেন্ডিকুলার যে 126 টা এদের প্রত্যেকটা কোথায় কোথায় পাওয়া যায়, প্রত্যেকটা কি নাম, নামে কটা আছে, সব টোটাল ইনফরমেশন লাগবে পরীক্ষার জন্য, সব কটাই। এবার কথা হচ্ছে আমরা তাহলে অ্যাপেন্ডিকুলার কোনটাতে চলে যাই, মানে আমরা আমাদের তো টোটাল 206 টা, 206 টার মধ্যে আমরা দুই ধরনের মধ্যে একটা 126 আর একটা 80। এই 126 টা আমরা আগে করি অ্যাপেন্ডিকুলার। এই 126 টার মধ্যে কোথায় কোথায় আছে, হাতে আছে 30 টা, দুটো হাতে 60, পায়ে আছে 30 টা, দুটো পায়ে 60 হয়েছে। আচ্ছা ফার্স্ট আমরা এই দুটো পড়ে নিই, আর তারপরে 6টা বাকি বলছি করে বলে আছে। আচ্ছা বলছি বলি নেবে ফার্স্ট আমি হাতটা পাটা বলি, তারপরে আমি এটা বলছি, আর বাকি 6টা কথা বলছি। দেখেন এখানে 60 60 120 হচ্ছে, টোটাল 126 টার কথা না। এখানে 60 60 120 আর 6টা আছে, 6টা আছে কিছু না, দুটো স্ক্যাপুলা, দুটো ক্ল্যাভিকল আর একটা পেলভিক, ওটা আমি পরে আসছি। টোটাল দুটো পেলভিক আর দুটো স্ক্যাপুলা, দুটো ক্ল্যাভিকল, এই দুটো দিক দিয়ে 6টা রেখে আমি পরে আসছি, এর আমি নামগুলো বলি। আচ্ছা লিখে দিছিস তো বুঝছি। 126 তো অ্যাপেন্ডিকুলারটা ফার্স্টে কোথায়, হাত, একটা হাত বলে তুই বুঝে নিবি, এই হাতও সেম থাকে, এই হাতও সেম থাকে, কারণ এধারও 30 টা এধারও 30 টা, তাহলে হাতে কত থাকে 30 টা। হাত শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে এই অবধি হাত তো। এবারে হাত দেখো, প্রথমে এইখান থেকে এই অবধি একটা হাত আছে, এই হাতটা, এই যে হাতটা, এই হাতটা দেখতে পাচ্ছিস, এই হাতটাকে বলা হচ্ছে কি, একে বলে নাম জানিস, বাংলা লিখি হিউমেরাস, যদি এর বাংলা ইংলিশ হিসেবে তোর কি বলিস না হিউমেরাস বাংলা বলবি, হিউমেরাস হিউমেরাসই বলে। এইখান থেকে এই হাতটা, এইখান থেকে এই হাতটা, এইখান থেকে এই হাতটাকে বলে কি হিউমেরাস, এই হাতটা হিউমেরাস। হিউমেরাসের মানে হিউমেরাস এইখান থেকে গভীরের কাছ থেকে এই কবজি অবধি এখানে দুটো হাড় থাকে, তুই দেখবি এখানে দুটো হাড়, তুই যদি চাপাচাপি করিস তাহলে দুটো হাড় দেখতে পাবি। এইখানে গিয়ে দেখ দেখবে মাঝখানে নরম আছে, তারপরে এই বরাবর একটা হাড় গেছে, এই উপর বরাবর একটা হাড় গেছে, ঠিক আছে। হিউমেরাস কটা, একটা, এখান থেকে একটি হাড়, এখানে গোটা একটা হাড় হিউমেরাস। তারপরে এখানে আছে এই যে উপর হাড়টা না, এই যে উপরের হাড়টা এটা রেডিয়াস, আর নিচের একটা হাড় আছে যেটা সেটাকে বলে আলনা, বুঝতে পারলি? হ্যাঁ আলনা, আলনা আলনা ওই আলনা যেগুলো ওই বাইরে থাকে, ওই আলনা, তো তবে বানানটা এটা ইউ এল এন এ আলনা। আমি বাংলা লেখাচ্ছি যাতে সুবিধার জন্য এটা নিচ্ছি। দেখো আলনা, হিউমেরাস, একটা হিউমেরাস, একটা রেডিয়াস, একটা আলনা, এখানে দুটো আছে, এখানে পুরো তিনটে হয়ে গেল, হিউমেরাস রেডিয়াস আলনা। কার্পালস, কার্পালস আছে টোটাল 8টা, বুঝতে পারছিস? কার্পালস আছে কটা, 8টা। কার্পালস কত জানিস, এইখানে এইখানে কবজির কাছে এইখানে অনেকগুলো ছোট ছোট হাড় আছে, এরকম করে ছোট ছোট 8টা হাড় জমা থাকে, 3 4 7 8 এরকম করে থাকে, এরকম করে হাড় কয়টা থাকে এখানে এই কবজির কাছে, এই কবজির কাছে টোটাল কটা হাড় আছে, 8টা। তাহলে আমার কটা হলো, একটা, দুটো, তিনটে আর 8টা, কটা হলো 11 11। তারপরে কবজির পরে না এইখান থেকে এখানে একটা হাড় আছে, এখানে হাড় আছে, এখানে আছে, টোটাল 5টা আঙ্গুলের পরে না 5টা হাড় চলে গেছে, তো সেগুলোকে বলা হচ্ছে মেটাকার্পালস। কি বলে, মেটাকার্পালস, ঠিক আছে। আর নিচে তিরিশটা হচ্ছে নাকি, 30টা হচ্ছে নাকি, 14 5 19 20 আর 30 হচ্ছে। তাহলে ভালো করে দেখো, হিউমেরাস একটা, রেডিয়াস একটা, আলনা একটা, কার্পালস 8টা, মেটাকার্পাল 5টা, কেন 5, এইখানে এই কবজির কাছে ছোট ছোট হাড় কটা আছে 8টা। তারপরে কবজির পরে দেখবি একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, কটা আছে 5টা।
এই পাঁচটাকে কি বলছি মেটাকার্পাস। আর তারপরে ফ্যালাঞ্জেস আছে 14টা, কি জানিস? একটা দুটা তিনটে চারটে পাঁচটা দিন, এগুলো সব হাড়, এগুলো ভাঙা যায় না। না রেখা রেখা এই যে রেখাগুলো না, রেখাগুলো মাঝে এগুলো হাড়, এগুলো ভেতরে হাড় আছে। এই হাড় বরাবর না প্রত্যেকটা হাড়কে প্লে করা যায়, আলাদা আলাদা করা যায়, মানে প্রত্যেকটা হাড় আলাদা আলাদা। দেখ হাড় আলাদা আলাদা বলেই না আঙুল তুই বাঁকাতে পারিস। হাড় যদি একটা হাড়কে তুই কি করে বাঁকা, মাঝখানে হাড়ের বিভাজন আছে বলেই তো আমরা বাঁকাতে পারছি। এখানে তিনটে, এখানে তিনটে, 6টা 9টা 12টা 2 14টা, 3 3 6 3 9 3 12, আর এখানে দুটো হাড়, এটা তিনটে নেই, দুটো আছে, এই 12 আর 2 14। কি বললাম বুঝতে পারলি? তাহলে পুরো হাতে প্রবলেম আছে নেই অনলাইনে? না কি দেখছো ওখানে? ওই হাড় দেখছি। হাড় তুই এখানেই দেখ, এই দেখ আমাদের কাছে ইনফরমেশন ধরি, আমাদের কাছে এই ইয়ে নেই, তাহলে তোকে আমি গুগল থেকে দেখিয়ে দিতাম। তোকে আমি কি বলছি, একটা এখানে, এটা কি হিউমেরাস, তুই বডি দেখ তাহলে বুঝতে পারবি। হিউমেরাস, রেডিয়াস, আলনা, এখানে 8টা আছে কার্পালস, তারপরে 5টা আছে মেটাকার্পালস। কার্পালস আর মেটাকার্পালস, আর বাদ বাকি এই আঙুলগুলো বলে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস যে 14টা আছে, ঠিক আছে? তাহলে হিউমেরাস কটা? একটা, রেডিয়াস একটা, আলনা একটা, কার্পালস কটা? 8টা, মেটাকার্পালস কটা? 5টা, ফ্যালাঞ্জেস কটা? 14টা। ফ্যালাঞ্জেস কত? 14টা। 3, এটা একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এইখানে দুটো 13টা 14 হয়েছে 30। এই হাতে 30 মানে এধারে হাতে 30, 30 30 60 এখানে হয়ে গেছে। এবার পাও, তো 126টা তো 30টা ইনটু 30 ইনটু 30 ইনটু 2 এর 7টা হয়ে গেছে। এবারে পাও, পাতেও থাকে 30টা। দেখ পায়ের ঠিক কোমরের নিচ থেকে, আমি যেখানে দেখাতে পারবো না, এই অনলাইনে তো দেখাতে পারবো না, আমাদের দেখান আরে না রে বাবা, দেখাতে পারবো না। দেখ কোমরের ঠিক নিচ থেকে, মানে আমি থাই থেকে শুরু করি, একটা পাশ দেখালে আর সেকেন্ড পাশে সেমই আছে, থাই থেকে শুরু করি, থাই থেকে হাঁটু অবধি একটা লম্বা বড় টাইপের হাড় আছে, যে হাড়টার উপরে সার্টারি স্পেসি থাকে, ওই হাড়টার নাম আছে ফিমার। ফিমার, ফিমার একটা, দেহের সবচেয়ে বড় হাড় কোনটা? ফিমার। এবার কথা হচ্ছে ছোট হাত তো বলে দিয়েছি স্টেপিস, যাই হোক ওটা আমি, আচ্ছা আমাকে কথা বল, স্টেপিস কোন ভাগে আসবে? অ্যাপেন্ডিকুলারে আসবে না 126টার মধ্যে আসবে না 80টার মধ্যে আসবে? 80টার মধ্যে চলে যাবে। স্টেপিসে হাড় না, অ্যাপেন্ডিকুলারের হাড়গুলো টোটাল 126টা, কোথায় কোথায় আছে বলছি, 120টা তো দেখে নিয়েছিস হাত পা মিলিয়ে, আর 6টা আছে মাথায়, কিছু নেই, মাথার গল্প সব এক্সিয়ালে আছে। 80টার মধ্যে সমস্ত মেন মেন হাড় সব 80টার মধ্যে আছে। এগুলো কি, এগুলো কেটে যদি বেঁচে থাকবি মরে যাবি না, ওগুলো হয়ে গেলে মরবি, বুঝতে পেরেছিস? তো ওই হাড়গুলো বেশি ইম্পর্টেন্ট, ওটা আমি যেটা পরে দেখেছি। তাহলে আমি এখন দেখছি, এখন অ্যাপেন্ডিকুলারে কি পার্ট আছে, তাহলে কি পায়ে, তাহলে কি আছে? ফিমার, ফিমার একটা, ফিমারের পরে টিবিয়া একটা, আর ফিবিউলা একটা। দেখ এখানে যেমন হিউমেরাসের পরে দুটো হাত ছিল না, দেখবি পায়েও দেখবি হাঁটু অবধি, হাঁটু থেকে পায়ের মানে গোড়ালি অবধি, হাঁটু থেকে গোড়ালি অবধি যে ওখানে দুটো হাত আছে। তো কেউ যদি টিপে দেখতে চাস, টিপে দেখতে দুটো হাত দেখতে পাবি, এইখানে মারমতি টিপি দুটো হাত দেখতে পাবি। এই একটা সামনের দিকে যেটা আছে সেটা হচ্ছে টিবিয়া, পেছনের দিকে যেটা আছে সেটা হচ্ছে ফিবিউলা, বুঝতে পেরেছিস? দেখি প্রথমে একটা হাত, হাতেও যেরকম ছিল পায়েও দেখবি সেরকম আছে। একটা আমাদের হাতে কি হিউমেরাস ছিল, তখন পায়ের যেটা আছে ফিমিয়া, ফিমার, ফিমার ফিমার, তারপরে দুটো হাত দেখবি হাতে রেডিয়াস আলাদা আছে, এই দুটো হাতে এই দুটো হচ্ছে পাই, পর 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 আছে, মানে উপর 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 নিচে আছে, একটা কি টিবিয়া একটা ফিবিউলা, বেশ। ওখানে তারপর কি ছিল? কার্পালস, এখানে আছে টার্সাস। আচ্ছা এখানে টার্সাস লেখা আছে, এখানে টার্সাস লেখা, এই হাঁটুতে, হাঁটুতে একটা চাক দিয়েছে দেখবি, মানে যে যেটা বলে, এটাকে বলে প্যাটেলা, প্যাটেলা একটা, প্যাটেলা। হ্যাঁ। তারপরে চলে যাও, তারপরে মানে যা যা আছে, তারপরে যা যা আছে এখানে সেম, এখানে কার্পালস আছে, এখানে টার্সাস আছে, টার্সাস, এখানে মেটাকার্পালস আছে, এখানে মেটাটার্সাল আছে, এখানে ফ্যালাঞ্জেস আছে, এখানে ফ্যালাঞ্জেস আছে। তাহলে তো পায়ের আঙুলে তো তিনটে করে হাড় আছে, এখানে ফ্যালাঞ্জেস 14টা না, এখানে ফ্যালাঞ্জেস 14টা।
তো দেখতে পাচ্ছেন আমি 14টা মেটাটার্সাস আছে 5টা টার্সাস আছে 7টা দেখতে দিচ্ছি দেখো ফিমারে একটা টিবিয়া একটা ফিবিউলা একটা প্যাটেলা একটা প্যাটেলা কোনটা হয় মানে জানি যে হাড়টা এখান থেকে আমাদের কোনুইতে কিন্তু কোনো হাড় নেই কিন্তু এখানে দেখ এখানে হিউমেরাস আর রেডিয়াস আর আলনার মাঝখানে কিন্তু কোনো হাড় নেই কিন্তু পায়ে ফিমার আর টিবিয়া ফিবিউলার মাঝখানে একটা হাড় আছে যেকে বলে প্যাটেলা ফিমারের পরে যদি প্যাটেলা শুরু হয় প্যাটেলাটা পরে গেছি ফিমারের পরে যে মানে জানি না এই ফিমার আর টিবিয়া ফিবিউলা দুটো হাড় ফার্স্টে একটা সিঙ্গেল হাড় তারপরে দুটো হাড় তার মিডল বরাবর একটা হাড় আছে যাকে বলে প্যাটেলা মানে জানি যেটা বাস ফিমারের হাড়টা কি একটা টিবিয়া ফিবিউলা দুটো একটা আর এই দুটোর মাঝখানে যেটা থাকে সেটা প্যাটেলা তাহলে এখানেই হয়ে গেল চারটি আর দেখ এই অবধি তো ঠিক আছে এখানে এই তিনটা এই তিনটার মধ্যে তোমার ভ্যালান্সেস এখানে 14টা এখানে 14টা এখানে এই আঙ্গুলের হাড়গুলো ভ্যালান্সেস ওখানে পায়ের আঙ্গুলের যে হাড়গুলো ওগুলো ভ্যালান্সেস মেটাটার্সাল এখানে মেটাকার্পাস 5টা এখানে মেটাটার্সাল 5টা টার্সাল এখানে 5টা আঙ্গুলে ওখানে পায়ের যে 5টা হাড় আছে বড় বড় ওখানে 5টা হাড়ে বড় বড় যেগুলো আছে তোমার মেটাটার্সাল এখানে টার্সাল 7টা এখানে কার্পাস 8টা কেন জানিস এখানে একটা প্যাটেলা হ্যাঁ প্যাটেলাটা হয়ে গেছে এখানে প্যাটেলা হয়ে গেছে মানে যে কিছু হয়ে গেছে আমাদের কোনদিকে তো কোনো হাড় নেই ওইজন্য এখানে 8টা আছে কিন্তু এই গোড়ালির কাছে 8টা নেই কেন কারণ ওখান থেকে 8টা মধ্যে 7টা হয়ে গেছে মানে একটা হাড় কোথায় একটা হাড় এখানে মানে যে কিছু চলে গেছে হিসেবে সেমই আছে বুঝতে পারছিস কি হচ্ছে তাহলে হয়ে গেল আর কিছু কত সরি বুঝে গেল এরকম কষ্ট তাহলে হাত গেল পা গেল হাতে 30টা এই 30টা 30 দুগুণে 60টা দুটো হাতে 60টা পায়ে 30টা 30 দুগুণে এখানে 60 তাহলে হাত দুটো হাতে মিলে 60 আর দুটো হাতে 60 দুটো পায়ে 60 60 60 120 তে চলে গেল এটা লেখা হয়ে গেছে মুছে দিতে হবে আচ্ছা দিলে পুরো অ্যাপেন্ডিকুলার হাতটাই শেষ হয়ে যাবে অ্যাপেন্ডিকুলার এই স্লেনার ডিসপ্লেস কি আছে আর 6টা বাকি আছে তো এই 6টা তিন ভাগে একটা একটা করে ক্লাভিকেল যাকে বলে কলার বোন এই দেখেছিস এই দুটো হাত এই গলার কাছে এখানে এটা কলার বোন এটা মেয়েদের সুন্দর এই হাতটা মেয়েদের সুন্দর এটাকে বিউটি বোন বলে বুঝতে পেরেছিস এই কলার বোনটা মেনলি মনে করা হয় যাদের কলার বোন সুন্দর খুব তাদের দেখতে সুন্দর মেয়েদের ক্ষেত্রে ভালো হয় আমাদের পুরুষদের থাকে পুরুষ হাত তো থাকে ফ্যাক্ট হচ্ছে সুন্দর হয় না মেয়েদের থাকে ভালো সুন্দর দেখো তাহলে কলার বোন এটাকে বলে ক্লাভিকেল যেটা আছে এই হাড়গুলো হাঁসুলি হাড় বলে বুঝেছিস হাঁসুলির হাড় বলে এই হাড়গুলো গ্রাম্য ভাষায় গ্রাম্য ভাষায় শহরের ভাষাতে এগুলো হাঁসুলি হাড় বলে তুই বইতে দিয়েও লেখা থাকে ব্র্যাকেটে হাঁসুলি হাড় বলে এই হাড়গুলো এখানে দুটো থেকে মোটা আমাদের তো বোঝা যায় না মোটা মোটা দেখে তো আরো বোঝা যায় মেয়েদের ক্ষেত্রে ভালো দেখবি মেয়েরা যারা রোগা বেশি হয় তাদের ক্ষেত্রে আরো ভালো বোঝা যায় ওরা হাড় বেরিয়ে পড়েছে আমাদের হাড় বেরিয়ে পড়ে এই হাড় থেকে শক্ত শক্ত দুটো হাড় আছে না হ্যাঁ এই দুটো হাড় এই হাড় দুটো বলা হচ্ছে ক্লাভিকেল এখানে দুটো থাকে তোরা পরে আলোচনা করবি বাবু তাহলে এখানে কটা হাড় দুটো মানে এই হাড়গুলোকে কি বলে ক্লাভিকেল বা এদেরকে বলে কলার বোন বা এদেরকে কি বলে বিউটি বোন হয়েছে ক্লাভিকেল ঠিক পেছনে পিঠে এইখানে দুটো হাড় এটা হাড়ে এখানে হিউমেরাসের এই উপর থেকে এখানে উপর থেকে দেখবি পিঠ বরাবর একটা হাড় হয়ে গেছে এখানে শক্ত শক্ত লাগে না এখানে আর এধারও জায়গায় একটা শক্ত শক্ত আছে একে বলে দুটো আছে এধার একটা পিঠে বরাবর একে বলে স্ক্যাপুলা ইও থাকে দুটো হয়েছে আরেকটা পেলভিক কোথায় জানিস তো কোমরের নিচে ঠিক কোমরের নিচে পশ্চাৎ দেশে হাড় থাকে বড় বড় দুটো হাড় আছে কোমরের নিচে এখানে আর মেয়েদের ক্ষেত্রে হাড় দুটো বড় হয় কারণ মেয়েদের ইউটেরাস থাকে মিডল বরাবর ইউটেরাস যেহেতু থাকে না ইউটেরাস একটা এক্সট্রা অঙ্গ আমাদের তো থাকে না পুরুষদের থাকে না মেয়েদের থাকে ওই জন্য মেয়েদের এই এরিয়াটা বড় হয় এরকম বড় হয় ছেলেদের তো বড় ছেলেদের তো মানে একটু আমাদের এই এরিয়াটা বড় নয় এই এরিয়াটা আমাদের ক্ষেত্রে একটু সরু হয় মেয়েদের ক্ষেত্রে বড় হয় কেন ওখানে ইউটেরাস থাকে যেহেতু ইউটেরাস থাকে পেলভিক গার্ডে দুটো মোটা হয় তাতে ভেতরে ইউটেরাস থাকে জরায়ু থাকে
ছেলে থাকে না দেখেন ছেলেদের এই হাতটা ছোট পেলভিক দুটো পেলভিক দুটো স্ক্যাপুলা দুটো ক্ল্যাভিকল এই হলো টোটাল 6টা ওখানে 120টা এখানে 6টা বুঝতে পারছিস বলো তোমরা বুঝতে পারছো বাস তাহলে এখানে 126টা এক্সেল আরো আগে ক্লাস হবে এক্সেল আর এই ক্লাসে এখন এই ঠিক আছে দেখেছিস এবারে কথা হচ্ছে আমি এর নোট তো দেবো কথা হচ্ছে এর একটা ছবিও আমি লাগিয়ে দেবো তোমরা হাড়গুলো দেখতে চিহ্নিত করতে থাকবে আমি চিহ্নিত করার কোনো দরকার নেই প্রায় চিহ্নিত করেই দিয়েছি সব হাতের পায়ের হাত সব দেখিয়ে দিয়েছি ক্ল্যাভিকল দেখিয়ে দিয়েছি স্ক্যাপুলা দেখিয়ে দিয়েছি আর এখানে প্রসাদে যেটা আছে সেটা হচ্ছে তোমার পেলভিক পেলভিক গার্ডেল বলে তো দরকারি শুধু পেলভিকই মানা হয় পেলভিক কি পেলভিক হচ্ছে দুটো হাত যেটা হচ্ছে তোমার পেলভিক মেয়েদের ক্ষেত্রে বড় হয় ছেলেদের ক্ষেত্রে একটু ছোট কেন বড় কেন হয় কারণ ভেতরে ইউটেরাস থাকে ইউটেরাস থাকার জন্য ওই এরিয়াটা বড় যাই হোক হলো এই গেল তোমার 126টা হাত 126টা হাতে কারো প্রবলেম আছে নেই তো এক্সেল আর একটা আছে না এক্সেল আর একটু করব এক্সেল আর না তিনটা মনে আছে 26 24 29 এরকম আছে 26 24 1 29 এরকম ভাগে আছে 26 24 1 29 এটা আমি 80 দাও সেখানে এই টোটাল মিলে 80 আমরা এরকম ভাগে ভাগে করি ওটা আমরা যেমন তিন ভাগে করেছি একটা 7 একটা 7 আর একটা 6 এই ভাগে করেছি এখন 26 টা আমরা এটাকে এরকম ভাগে করব 26 24 1 29 একটু বলে দিই কিছুটা শুনে রাখ আমরা যে 26টা থাকে হচ্ছে মেরুদণ্ড হচ্ছে যে মেরুদণ্ড বরাবর বেড়েছে এটা বরাবর বেড়েছে নিচ থেকে এটা হচ্ছে 26টা আছে যেখানে বরাবর এখানে একদম মাথার এই নিচ থেকে মানে যেখান থেকে মস্তিষ্ক শেষ হয়েছে যেখান থেকে সুষুম্না কাণ্ড শুরু হয়েছে ওখান থেকে হাড়গুলো পর আছে 26টা বুকের এই রিবস মানে পাঁজরে আছে 24টা পাঁজরের এই মাঝ বরাবর আছে একটা তার নাম ওটা একটা মাথা এই মাথা তুই তার মুন্ডু বেড়ে নিস কটা হাড় বের করবি 29টা মাথার ভেতরে হাড় আছে হাড় দেখ টিপে টিপে হাড় সব আছে না হাড় এগুলো এই হাড়গুলো আছে 29টা 26 24 1 29 এই টোটাল 80টা এগুলোর নাম কি লিখে আছে এটা